আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক সূত্রগুলো শিখব। তো ত্রিকোণমিতির সবগুলো সূত্র একসাথে মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করা হয়েছে। এখানে সবগুলো সূত্র আমাদেরকে একসাথে মনে রাখতে হবে অঙ্কগুলো করার স্বার্থে। অর্থাৎ সবগুলো সূত্র যদি আমরা একসাথে মনে রাখতে পারি তাহলে অনুশীলনীর অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আমি এখানে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সবগুলোকে একটু সিরিয়ালি লিখে নিয়েছি। যদি এই সিরিয়ালটা মনে রাখা যায় তাহলে আমাদেরকে এখানে 6টা সূত্র আর আলাদা করে শিখতে হবে না। যে কীরকম, যেমন সাইনের সাথে আমরা কোসেককে দিয়ে দেব, অর্থাৎ যেখানে সাইন থিটা থাকবে সাইন থিটার পরিবর্তে আমরা কোসেক থিটাকে লিখতে পারবো। যেটা ঠিক একইভাবে যদি কোসেক থিটা থাকে তাহলে আমরা সাইন থিটা লিখতে পারবো। অনুরূপভাবে কস থিটা থাকলে আমরা সেক থিটা লিখতে পারবো, অর্থাৎ কস থিটা হলে 1/sec থিটা হবে। একইভাবে যেখানে সেক থিটা থাকবে সেখানে আমরা 1/cos থিটা লিখে দিতে পারবো। অনুরূপভাবে টেন থিটা থাকলে কট থিটা লেখা যাবে, অর্থাৎ 1/cot থিটা। কট থিটা থাকলে আমরা 1/tan থিটা লিখে দিতে পারি। তো এই সিরিয়ালটা যদি আমরা পারি তাহলে এখানের এই 6টা সূত্র আমাদেরকে আলাদা করে আর মনে রাখতে হবে না। এর বাহিরে টেন থিটা আর কট থিটার জন্য আলাদা করে 2টা সূত্র আমাদের লাগবে। সেটা হলো সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আর কট থিটাটা হলো এটা ঠিক উল্টা, অর্থাৎ কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আচ্ছা, এই তো গেল এই 6টা অনুপাত। এবার আসি এটা। তো এখানে আমি 3টা সূত্র লিখে রেখেছি, এই 3টা থেকে আমরা আরও 6টা সূত্র তৈরি করে নিতে পারবো, আর এটা আমাদের অঙ্ক করার সময় খুব দরকার হবে। তাই আমরা এই 3টা সূত্র ফার্স্টে মুখস্থ করে ফেলব। তো এই 3টা সূত্র যদি আমরা শিখে ফেলি তাহলে বাকি সূত্রগুলো আমরা সহজেই লিখতে পারবো। তো কীভাবে বাকিগুলো লিখতে পারি সেটা দেখো। তো এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটা লিখলাম, তাহলে 1, এই কসটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কজ স্কোয়ার থিটা। ঠিক একইভাবে যদি আমি কসটাকে এই পাশে রাখি, অর্থাৎ কজ স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের একটা সূত্র শিখে আমি বাকি 2টা সূত্র এখান থেকেই তৈরি করে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা এটা দেখব। ঠিক এটার মতো করে যদি আমি সেক স্কোয়ার থিটা লিখি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই টেন স্কোয়ার থিটাকে যদি আমি ওই পাশে দিয়ে দিই তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে টেন স্কোয়ার থিটা। একইভাবে আমরা যদি এবার টেন স্কোয়ারকে এই পাশে রাখি তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, কিন্তু এখানে একটা মাইনাস ছিল যার কারণে আমরা এটাকে একটু বিপরীত ক্রমে লিখে দেব, যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অনুরূপভাবে আমরা এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 1, আর এটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, দেন হলো কট স্কোয়ার থিটা। এখন যদি আমরা কট স্কোয়ার লিখি তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই 3টা সূত্র আমরা খুব ভালো করে শিখে ফেলবো, তাহলে বাকি যে সূত্রগুলো আছে আমরা প্র্যাকটিস করলে একটু সহজেই লিখতে পারবো এটা। এবার আসে সমকোণী ত্রিভুজের উপরে। তো সমকোণী ত্রিভুজের এই সূত্রগুলো লেখার জন্য ফার্স্টে আমাদেরকে সমকোণী ত্রিভুজটা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, অর্থাৎ এটার বাহুগুলোর নামগুলো মনে রাখতে হবে আমাদেরকে। তো কী কী আছে এখানে? এটা হলো সমকোণ, আর সমকোণের ঠিক বিপরীত বাহুটার নাম হলো অতিভুজ, আর এটা ভূমি লম্ব। এটার অবশ্য আরেকটা নাম আছে সন্নিহিত বাহু, আর এটা হলো বিপরীত বাহু। তো এখান থেকেও যদি আমরা এই 3টা সূত্র মুখস্থ করে নেই তাহলে বাকি 3টা সূত্র আমরা জাস্ট শুধু উল্টা করে লিখে দিলেই হয়ে যাবে।
আর এছাড়া এটাকে আমরা অন্যভাবেও মনে রাখতে পারি, অনেকেই এইভাবে মনে রাখে যে সাগরে লবণ আছে, অর্থাৎ সাগর মানে হলো সাইন আর লবণ মানে লম্ব আর হলো আছে হলো অতিভুজ। ঠিক একইভাবে কবরে ভূত আছে, এরকম টেরা লম্বা ভূত, এরকমভাবেও মনে রাখা যায়। তো এইভাবে তিনটা সূত্রকে আমরা হয় ওই টেকনিকে মনে রাখবো অথবা এখান থেকে এই তিনটা মুখস্থ করে রাখবো।